আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করব পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে। আর পঞ্চম অধ্যায়ের আজকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তবে একটু বলে রাখি, পঞ্চম অধ্যায় হচ্ছে একটু চিন্তা ভাবনার অধ্যায়, মানে যারা একটু চিন্তা ভাবনা ভালো করতে পারে তারা কিন্তু এই অধ্যায়টাকে ভালো করে ফিল করতে পারবে। তো যেমন আজকে যে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো হয়তো আপনাকে 2-3 বার ভালো মতন ভিডিওটা দেখতে হতে পারে। তখন এগুলো চিন্তাশীলের জিনিস আসলে। ওকে, কী কী আমরা আলোচনা করছি দেখেন। আমরা আলোচনা করব চাপ কী জিনিস, এই বিষয়টিকে নিয়ে। তারপরে চাপের স্পেশাল কিছু ব্যাখ্যা রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ঘনত্ব কী জিনিস জানবো, ঘনত্বের স্পেশাল ব্যাখ্যা আলোচনা করব আমরা। তারপরে ঘনত্বের ক্ষেত্রে আমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে এবং চার্টে লেখা আছে 1cc। এটি সম্পর্কে অনেক স্টুডেন্ট জানতে চেয়েছেন, সো আমি এটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তারপরে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার রয়েছে এবং ঘনত্বের সম্পর্কে আমাদের যে ভুল ধারণা রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা এই অধ্যায়ের আমাদের আজকের আলোচনার মেন টপিক সিস্টেম যেটা হবে সেটা হচ্ছে যে তরলের ভেতরকার চাপ, এইচ-রো-জি এর বিস্তারিত ব্যাখ্যা, এবং এইচ-রো-জি কেন হবে, আমাদের তরলের ভেতরের চাপটা কেন এইচ-রো-জি হবে সে সম্পর্কে। তারপরে বাতাসের চাপ নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা একদম মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে প্রথমত আগে আমরা এই জিনিসটা জেনে ফেলি যে চাপ কাকে বলা হয়ে থাকে। চাপ হচ্ছে যে কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়। কিন্তু এখন এখানের ক্ষেত্রে একক ক্ষেত্রফল সম্পর্কিত যে কথাটা সেটা আপনাদের মাথায় একটু প্যাঁচ লাগাতে পারে। তাহলে একক ক্ষেত্রফল সম্পর্কে আগে একটু কথা বলা যাক, বা একক ক্ষেত্রফল জিনিসটা আসলে কি, বা এটা আসলে কি বোঝায় এটা। আমি দেখেন এখানে আমার হাতের একটা চিত্র অঙ্কন করে রেখেছি, কিন্তু আমার এই হাতের চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমি কিন্তু একক ক্ষেত্রফলটা খুব সহজে নির্ধারণ করতে পারবো না। কেন নির্ধারণ করতে পারবো না? আমি এখানে একটা চাপ প্রয়োগ করছি, ওকে, কিন্তু আমি এই চাপটা আমার প্রত্যেকটা হাতের ক্ষেত্রফল অনুযায়ী করতে পারবো না। কেন? দেখেন তখন এই অংশটুকু বাঁকা, এই যে অংশটুকু কিছু আবার বাঁকা, তো বাঁকা বাঁকা হলে ক্ষেত্রফল অংশটুকু নির্ধারণ করা একটু খুব কষ্টসাধ্য ব্যাপার হয়। তো ফিজিক্স সেটাকে বলে যে না, তুমি এখানে স্থান নিও না, একদম যেটা সহজ সিস্টেম সেই জিনিসটা তুমি এখানে আসো। তো আমরা সেই সিস্টেমটাকে এখানে নিয়ে আসি। এই যে যেমন দেখেন, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো এখন এই বর্গক্ষেত্রর আমি আগে সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে এ ধরে ফেলি। কি ধরবো? তার ক্ষেত্রফল এ ধরে ফেললাম। আমি 4 অবশ্য দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে রেখেছি, বাট আমি তাহলে সম্পূর্ণ তার ক্ষেত্রফল ধরে ফেললাম এ, এবং আমি এরকম একটা মেশিন বানালাম। এটা একটা ভূমি ধরে ফেলছি আমরা, এটা ভূমি। এবার এমন একটা জিনিস বানালাম যেটা দেখতে একদম ঠিক এরকম, ওই জিনিসটা এখন এরকম এভাবে ফেলে দিলাম। তাহলে এই অংশটুকুকে কী করবে? চাপ দেবে, তাই তো? তাহলে আমার সেক্ষেত্রে আমি কতটুকু চাপ প্রয়োগ করেছি সেটা আমি জানি না। তাহলে আমি ধরে নিচ্ছে আমার যে ক্ষেত্রফল হচ্ছে যে কি আমার এ, আর আমি এর উপরে একটা কী করলাম যেন বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করার ফলে এখানে চাপ হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমি কতটুকু বল প্রয়োগ করেছি সেটা আমি জানি না। তাহলে আমি বলটাকে ধরে নিলাম এফ। হিসাব সুবিধার্থে আসছি একটু পরে, কিন্তু আমি জাস্ট মানে চাপের সংজ্ঞাটাকে একটু আপনাদেরকে জানাই। এখন কথা হচ্ছে তাহলে কি, আমাকে বলেছে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে আমি এ সম্পূর্ণ ক্ষেত্রফলটাকে যেন কি ধরেছিলাম? এ। আচ্ছা, তাহলে আমি বলতে পারবো না যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ হচ্ছে যে কি এফ। এই যে দেখেন আপনি এফ চাপ মানে প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে এফ। এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যেটা সেটা হচ্ছে যে এফ। তাহলে আমার একক ক্ষেত্রফলের উপর যেটা প্রযুক্ত বল হবে, তাহলে অতএব আমার একক ক্ষেত্রফলের উপর যেটা প্রযুক্ত বল হবে সেটাই হচ্ছে আমার এফ ডিভাইডেড বাই, তাহলে কি হয়ে যাবে? এ। আর এফ ডিভাইডেড বাই এ যেটা হলো সেটাই কি বলা হচ্ছে? চাপ। তাহলে আমরা চাপকে যদি এখন পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান হচ্ছে যে এফ ডিভাইডেড বাই হচ্ছে যে এ। ওকে, এটা হচ্ছে আমাদের চাপের সূত্র। কিন্তু আমাদের বলেছিল যে একক ক্ষেত্রফল। সো আমাদের একক ক্ষেত্রফল জিনিসটা বলতে কি বোঝানো হয়? যেমন দেখেন দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 4, দ্যাট মিনস তার ক্ষেত্রফল কত হবে? 4 কত হবে? 16 হবে। আমি যদি বলি এখানে 16 নিউটন বল প্রয়োগ করছি, 16 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে আমাদের এখানে চাপ কত হবে? তাহলে বলের মান এখন আমি কত দিয়ে দিচ্ছি? 16। আর আমি এখানের ক্ষেত্রে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, দ্যাট মিনস আমাদের এখানে যেটা আনসার হচ্ছে ক্ষেত্রফলে সেটা হচ্ছে যে কত? 16। তাহলে আমি তার হিসাবটা একটু করে ফেলি যে চাপ সমান হচ্ছে বল ডিভাইডেড বাই কি? ক্ষেত্রফল। তাহলে আমি এখন চাপ পি সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বল আমি দিলাম কত?
16 দিলাম, আর আমি এখানের মধ্যে যেটা আমি বল প্রয়োগ ক্ষেত্রফল যেটা আমাদের ছিল সেটা এখন বসিয়ে দেবো। তাহলে ক্ষেত্রফল কত জানো? 16। তাহলে আমি 16কে 16 দ্বারা ভাগ করলে কত পাবো? 1। আর চাপের একক হচ্ছে যে প্যাসকেল। তবে স্পেশালি আমাদের চাপের একক যদি বের করতে যাই, চাপ পি সমান হচ্ছে যে কি, অবশ্যই এফ ডিভাইডেড বাই এ। তাহলে এখন বলের একক যেন কি ছিল আমাদের? নিউটন, তাই না? আর ক্ষেত্রফলের একক হচ্ছে যে কি, মিটার স্কোয়ার। তাহলে আমাদের একক হওয়ার কথা হচ্ছে যে কি, আমার নিউটন মিটার পার এম স্কোয়ার, যেটা সেটা না হয়ে 1 প্যাসকেল কেন হলো? আসলে চাপ সম্পর্কে বিভিন্ন ধরনের যত জিনিসগুলো রয়েছিল সে সবগুলো আলোচনা দিয়েছেন বিজ্ঞানী প্যাসকেল স্যার। সো তার নামানুসারেই দিয়ে চলে গেছেন তার এককটাকে। ওকে, এই কারণে আমরা এটা না লিখে আমরা লিখবো অবশ্যই কোনটা? এটা, যে চাপের একক হচ্ছে কি আমাদের প্যাসকেল। তাহলে এখন দেখেন আপনি এখানে কি করেছেন? 16 নিউটন বল প্রয়োগ করেছেন। কোথায় যেন? আমাদের ক্ষেত্রফল যেটা ছিল 16, সেটা। ক্লিয়ার হচ্ছে বিষয়? তাহলে 16-র উপরে আপনি কতটুকু যেন 16 ক্ষেত্রফলের উপরে কতটুকু যেন বল প্রয়োগ করেছেন? 16। তাহলে একক ক্ষেত্রফলের উপর কত হবে তাহলে? 16 ডিভাইড বাই 16 মানে হচ্ছে 1। দ্যাট মিনস হবে যে ওখানে এটাই হচ্ছে যে 1, আর এটাই তো হচ্ছে যে কি, চাপের মান, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে যে একক জিনিসটা আমি বুঝতে পারছি না এখনও ভালো মতন। একক হচ্ছে দৈর্ঘ্য যেহেতু 4 রয়েছে, আমার দৈর্ঘ্য বরাবর 4টা আগে ঘর টেনে ফেলেন। 4টা ঘর টানলাম, প্রস্থ যেহেতু 4 রয়েছে, প্রস্থ বরাবর 4টা টেনে ফেলেন। তাহলে আপনি দেখেন তো সম্পূর্ণ ঘর এখানে কত রয়েছে? সম্পূর্ণ ঘর রয়েছে আমাদের এখানে 16টা। ওকে, তাহলে এখন আমাদের সর্বমোট বল প্রয়োগ করেছিলাম কত জানো? সর্বমোট বল প্রয়োগ করেছিলাম আমাদের এখানে 16। এবার আমাদের ক্ষেত্রফল কতটুকু ছিল? 16। তাহলে এই যেগুলো হচ্ছে একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল, একক একক সবগুলো হচ্ছে একক ক্ষেত্রফল। তাহলে যে এই একক ক্ষেত্রফলে কিন্তু আমাদের এই 1 প্যাসকেল করে চাপ নিয়েছে, এখানে 1 প্যাসকেল। ক্লিয়ার হচ্ছে বিষয়? মানে একক ক্ষেত্রফলে কিন্তু আমাদের কি নিয়েছে? 1 প্যাসকেল করে চাপ আছে এখানে। আপনি যদি এই ক্ষেত্রফলটা না চিন্তা করে তার বিন্দুর মান নির্ধারণ করতে চান, তাও কিন্তু ঘটনা একই রকম আসবে, বাট এত গভীরে আমি যেতে চাচ্ছি না আপনাদের ক্ষেত্রে। ওকে, সো তাহলে এখন আমরা এই জিনিসটা তো ক্লিয়ার হলাম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের কি? চাপ। তাহলে এখন আমরা অন্যদিকে আমরা আলোচনাতে চলে যাব। এখন দেখেন চাপ সম্পর্কে আমাদের যে দুটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যে একই বলের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ বাড়ে, আর ক্ষেত্রফল যদি আবার বাড়ে তাহলে চাপ কমে। এর মানেটা কি? আমি এখন একই বল, তাহলে আমি এখন বলের মান যে কোনো একটা নিয়ে ফেলবো। আমি ধরে ফেলছি যে এফ ইকুয়াল হচ্ছে যে 10 নিউটন। কত? 10 নিউটন। তাহলে এক্ষেত্রে আমি ক্ষেত্রফল কমাবো আস্তে আস্তে। ক্ষেত্রফল কী করবো? কমাবো। তাহলে ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি A1 এর মান হচ্ছে যে একবার 10, কমাতে চাচ্ছি আমি। তাহলে কমাতে চাচ্ছি, এখন A2 এর মান আরেকবার ধরে নিলাম আমি কত? 5। এটুকু দিয়ে ধরি। আচ্ছা, তাহলে আমাকে বলেছে যে যদি আমাদের একই বল থাকে আর আমি যদি ক্ষেত্রফল আস্তে আস্তে কমাই, তাহলে চাপের মানটা আস্তে আস্তে আমার কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে আমি এখন চাপের সূত্র পি সমান কি জানি? চাপের সূত্র সমান হচ্ছে যে এফ ডিভাইডেড বাই হচ্ছে যে কত? এ। এবার একটু আমরা মানগুলো বসিয়ে আমাদের এই জিনিসগুলো চেক করে দেখি। এফ মানে হচ্ছে বল, বলের মান সবসময় সমান থাকবে বলে দিয়েছে এখানে। তাহলে যে 10 থাকলো। এবার ক্ষেত্রফল হচ্ছে কত? একবার 10। তাহলে আমাদের কত মান পাবো যেন প্যাসকেলের এখানে? তাহলে 1 প্যাসকেল, তাই না? আচ্ছা, পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফল আরও একটা আছে, সেটা হচ্ছে কত? 5। তাহলে আমি এখানে ক্ষেত্রে কী করতে পারি? তাহলে আমাদের এটা এফের মান তো অবশ্যই 10 থাকবে, তাহলে যেখানে 10 থাকলো ডিভাইডেড বাই এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এখন A2, তাহলে A2 এর জন্য আমি কত নেব? 5 নেব। দ্যাট মিনস আপনি এখানে কত পাবেন? 2 প্যাসকেল পাবেন। দেখেন তো, আপনি এখানে ক্ষেত্রে যখন ক্ষেত্রফল বেশি ছিল আমাদের চাপের মানটা হচ্ছে 1, ক্ষেত্রফল যখনই কমিয়ে ফেলেছেন চাপের মানটা কী হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে আমি তাহলে বিপরীত ক্রমে বলতে পারবো না যে তাহলে ক্ষেত্রফল যদি আমাদের বাড়ে তাহলে চাপের মানটা কী হয়ে যাবে? কমে যাবে। তাহলে ক্ষেত্রফল আপনি এখন বাড়ান। এই যে মনে করেন যে ক্ষেত্রফল 5 ছিল তখন হলো 2, আর ক্ষেত্রফল মনে করেন যে যখন আপনার 10 তখন হয়েছে যে কত? 1। তাহলে উল্টো দিকে ঘটনাটা হচ্ছে না? তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে রাখতে হচ্ছে, যদি ক্ষেত্রফলের মানটা আস্তে আস্তে কী হয়? কমতে থাকে, চাপের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ক্ষেত্রফলের মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে চাপের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমাদের এই বাহ্যিক জীবনে বা আমাদের বাস্তবিক জীবনে কি আমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারি? 100% লক্ষ্য করতে পারি। আচ্ছা, আমরা ইলেকট্রনিক্সের দোকান থেকে যে কোনো জিনিস কিনে নিয়ে আসার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ওখানের মধ্যে কিছু সাদা সাদা শোলা থাকে, তাই না? ওই শোলাগুলো আপনি মনে করেন এখানে আছে। তারপরে আপনি একটা সূচ দিয়ে যদি এখানে মনে করেন 10 নিউটন বল প্রয়োগ করলেন, এবার ওই একই নিউটনে বল প্রয়োগ করতে চাচ্ছেন আপনি এখন এইখান দিয়ে, মনে করেন এই অংশটুকু দিয়ে। তাহলে আপনি বলেন তো এখন কোনটা দিয়ে আপনার ওই শোলার মধ্যে প্রবেশ করে যাবে?
100% এটা দিয়ে প্রবেশ করবে, কিন্তু এটা দিয়ে প্রবেশ করবে না, মানে ওই শোলার মধ্যে প্রবেশ করবে না। কিন্তু কেন প্রবেশ করলো না এখানে দেখেন একটু লক্ষ্য করে, এর ক্ষেত্রফল ছিল যে কি কম, এর ক্ষেত্রফল হচ্ছে যে কি বেশি। তাহলে ক্ষেত্রফল কম ছিল কিন্তু আপনি তাকে কত দিয়েছিলেন যেন 10ই দিয়েছিলেন, এর ক্ষেত্রফল বেশি, একে 10 দিয়েছিলেন। তাহলে এক্ষেত্রে কিন্তু চাপের মান এটার বেশি, এটা কিন্তু চাপের মান কি কম, তাই না? আর এক্ষেত্রে কিন্তু চাপ কম প্রয়োগ করার কারণে সে কিন্তু ভেতরে ঢুকতে পারেনি, তার এক্ষেত্রে এটা কিন্তু সে কী হয়ে ঢুকে যাবে। আশা রাখি ক্লিয়ার হচ্ছে বিষয়টা। এখন দেখেন এ সম্পর্কে আরও আমাদের একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে আমার যখন বাসায় পেরেক, আমরা পেরেকের ক্ষেত্রে একদিক দেখি এরকম একটু মোটা প্রান্ত, আর একদিক হচ্ছে সূচালো, তাই না? তো আমরা মোটা প্রান্ততে 10 নিউটন মনে করেন যে আমরা এখান থেকে মান দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এখানে চাপ তো কি কম, সরি এখানে যেহেতু আমাদের ক্ষেত্রফল কম, তাহলে চাপের মান এখানে কী হবে বেশি হবে। দেখবেন এখানে যখন মারতেই থাকবেন তখন দেখা যাবে যে কি এটা দেওয়ালকে ভেদ করে চাপ বেশি হওয়ার কারণে সে দেওয়ালের মধ্যে প্রবেশ করবে। ঠিক একই রকমভাবে আপনারা সমুদ্র সৈকতে দেখে থাকবেন যে মেয়েরা অনেক বড় বড় হিল পড়ে যায়, তাই না? তো হিলের ওই যে অনেক হিলের অংশটুকু এরকম থাকে না, আমি তো আর অঙ্কন করতে পারি না তেমন একটা, হিলের অংশটুকু দেখা যায় যে কিন্তু ছেলেদের জুতো কিন্তু আবার কি থাকে, তার ক্ষেত্রফল বেশি থাকে, তাই না? ছেলেদের জুতোর ক্ষেত্রফল কিন্তু বেশি, কিন্তু মেয়েদের হিল যেটা থাকে না, এই হিলের ক্ষেত্রফলটা কি থাকে কম। এই কারণে কিন্তু বালিতে যখন চলাচল করে তখন বালির মধ্যে এই হিলটা ঢুকে যায়, কিন্তু ছেলেদের জুতার ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে, এই ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে চাপের পরিমাণ কি হয় কম হয়। দ্যাট মিনস সে বালিতে কিন্তু প্রবেশ করে না, কিন্তু মেয়েরা দিকে আবার বালিতে প্রবেশ করে যায়। এগুলো হচ্ছে আসলে চাপের ব্যাপার। ওকে, আচ্ছা, তাহলে এখন আশা রাখি এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়েছে যে যদি আমাদের ক্ষেত্রফল কমে তাহলে চাপ বাড়ে, আর ক্ষেত্রফল যদি আমাদের বাড়ে তাহলে চাপ আস্তে আস্তে কী হয়ে যাবে এখানে কমতে থাকবে। আশা রাখি ক্লিয়ার হয়েছে বিষয়। আচ্ছা, তাহলে এই সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটা ছোট্ট ধারণা এখান থেকে লাভ করব, তাহলে কিন্তু আমরা ভালো মতন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেতে পারবো। ওকে, এবার এখানে লক্ষ্য রাখেন 2 নম্বর কথা, ক্ষেত্রফল অথবা চাপ যে কোনো একটার মান যদি বাড়ে তাহলে কিন্তু আবার বলের মান বৃদ্ধি পেয়ে যাবে। এবারে ঘটনাটা কি, আমরা সূত্র থেকেই কিন্তু এগুলো বলতে পারবো। সূত্র আমাদের ছিল চাপ পি সমান হচ্ছে যে কি, চাপ পি সমান হচ্ছে যে এফ ডিভাইডেড বাই হচ্ছে কত এ। তাহলে আপনি এখন এফ এর মানটা যদি নির্ধারণ করেন তাহলে কত আসবে এখানে, তাহলে বা এফ ইকুয়াল কত আসবে পি এ আসবে। আপনি এবার লক্ষ্য রাখেন তো, আমার এখানে চাপ বাড়ানোর দরকার নেই, চাপ বাড়ানোর দরকার নেই, আমি ক্ষেত্রফলটা বাড়াবো। আমি এখন ধরে ফেলছি যে ক্ষেত্রফল হচ্ছে একবার 10, ক্ষেত্রফল হচ্ছে একবার হচ্ছে 20, 10 m স্কোয়ার, আর একবার হচ্ছে 20 m স্কোয়ার। তাহলে আপনি এখন এক্ষেত্রে মানটা বের করেন, কিন্তু এখানে আমাদের চাপের মানটা স্থির রাখেন, চাপের মানটা স্থির। তাহলে চাপের মান আপনি 5 ধরেন, কত 5, তাহলে চাপের মান সবসময় 5, আপনি যে কোনো মান নেন না কেন জাস্ট 5ই নেবেন আর ক্ষেত্রফলটা আস্তে আস্তে বাড়াবেন। তাহলে আপনি একটু লক্ষ্য রাখেন, এখানে ক্ষেত্রে আমি যদি 5 নিই তাহলে ইন্টু এর মান আমি একবার 10 নিব, তাহলে কত পাবে এখন এখানে বলের মানটা 5 10 কত 50 পেয়ে যাবো। তাহলে 50 নিউটন, বলের একক নিউটন বসে গেল। আচ্ছা, তাহলে আমি এখন যদি এখন কত নিই 20 নিই, তাহলে কত হবে এখন যাবে, তাহলে 5 ইন্টু কত হবে 20, দ্যাট মিনস আমাদের 5 দুনে কত হবে 10 আসবে আমার কত 100 নিউটন। দেখেছেন চাপ কিন্তু একই আছে, আপনি বুদ্ধি করে কি বাড়িয়ে দিয়েছেন, ক্ষেত্রফল বাড়িয়ে দিয়েছেন। আর এই যে চাপ একই থাকবে, ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়ার কারণে আমার কি বলের মানটা বেশি পাওয়ার অবশ্যই তাহলে কি পেয়ে গেলাম, আমরা চান্স পেয়ে গেলাম, তাই না? তাহলে আমি মানে আমাদের এই সিস্টেমটা কিন্তু অনেক কিছুতে আমাদের জিনিসগুলোকে সহজ করে দিয়েছে। কেমন, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, তাহলে আপনারা এই জিনিসটা ভালো করে বুঝে যাবেন। যেমন দেখেন এখানের ক্ষেত্রে আমি একটু আগে যে আপনাদেরকে 2টা উদাহরণ দেখালাম, সেই 2টা উদাহরণের মধ্যে আমি বলি চাপ সবসময় স্থির 5, ঠিক আছে, আর আমি একবার ক্ষেত্রফল নিয়েছিলাম কত 10, আর একবার নিলাম আমি কত 20। ওকে, তাহলে আমি এখন দেখেন আমি এখানের মধ্যে যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি আমি ধরে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একবার হচ্ছে তাহলে কত 10, তাহলে এখান থেকে সম্পূর্ণ মান হচ্ছে কত 10, ঠিক আছে। আর তাহলে এখানে এটা ডাবল, এটা 3 ডাবল, মানে এ অংশটুকু একবার 2বার 3বার আছে মনে করেন, ঠিক আছে। আচ্ছা 3বার তো মনে হয় একটু বেশি কম হয়ে যাবে। আচ্ছা যাই হোক ধরে ফেলি আমরা যে এ অংশটুকু যতটুকু মোটা, মানে এটা মান যদি 10 হয় তাহলে এটা হবে কত 30, তাহলে আমি 30 বাড়িয়ে দিলাম, এটার মান সম্পন্ন হলো কত 30। এবার আপনি একটু লক্ষ্য রাখেন, তাহলে আপনি এখন চাপ দিবেন মনে করেন কত জানো, আমি চাপ দিতে চাচ্ছেন এখান থেকে 5, কতটুকু, তাহলে এখান থেকে 5 আপনি চাপ প্রয়োগ করলেন। ওকে, তাহলে আমি এখানে 5 যখন চাপ প্রয়োগ করব, এখানে অবশ্যই তরলের একটা ব্যাপার আছে। তো তরলের ব্যাপারটা এমনই একটা ব্যাপার যে তরল এমনই একটা জিনিস যে পরিমাণ আপনি তাকে চাপ দিবেন চাপটা নিয়ে যাবে ঠিকই, এবং যতটুকু এখানে জিনিস থাকবে বা যত ক্ষেত্রফলের জিনিসগুলোই থাকুক না কেন তত ক্ষেত্রফলে সে একদম সমান চাপ প্রয়োগ করবে। এ যেহেতু আমাদের কত নিয়ে আসছিল যেন চাপ, এ 5 চাপ নিয়ে আসছিল, এবং সেই 5 চাপটা ছিল আমাদের 10 ক্ষেত্রফলের উপর।
5 চাপটা ছিল আমাদের 10 ক্ষেত্রফলের উপর, তাহলে সে কি করবে 5 চাপটা ঠিকই নিয়ে আসবে এবং 10 10-এর উপরে সে বারবার কি করতে থাকবে, প্রয়োগ করতে থাকবে। এখানে যদি 30 থাকে তাহলে 10-এর উপর আরেকবার, 10-এর উপর আরেকবার, 10-এর উপর আরেকবার। ঠিক একই রকমভাবে তাহলে আমরা এক্ষেত্রে আমি 5 চাপ প্রয়োগ করেছি ঠিকই, তাহলে আমি এখন 5 10-এ কতটুকু আমি দিলাম মান সর্বমোট 50 দিলাম, তাই না? এটা হচ্ছে আমার চাপের মান, এটা হচ্ছে ক্ষেত্রফলের মান, তাই না? তাহলে চাপ এবং ক্ষেত্রফল মানেই ছিল আমাদের কি, বল ছিল, তাই না? তাহলে এক্ষেত্রে আমি যেটা মান পাবো বলের সেটা হচ্ছে 50 নিউটন। আমি যদি ওই চাপটাই দিয়ে আবার মানে এই চাপটা তো আমি এখানে প্রয়োগ করলাম, এখন পানিগুলো তো অবশ্যই এখান দিয়ে এসে এই অংশটুকুতে একদম আঘাত হানবে, কিন্তু এখন এখানের মান তো হচ্ছে কত যেন 30, তাহলে এখানে চাপের মানটা অবশ্যই 5 থাকবেই। এই যে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি একটু আগে যেটা শিখলাম, তাহলে 30 গুণিত কত হবে 5, তাহলে 3 5 হচ্ছে কত 15, 150 নিউটন। আপনি দেখেন আপনি ব্যবহার করেছেন মাত্র কতটুকু যেন, আপনি এখানের মধ্যে 50 নিউটন ব্যবহার করলেন আর আপনি এখানের মধ্যে পেয়ে যাচ্ছেন কত 150 নিউটন। তাহলে এই যে এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি বা চাপকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। আচ্ছা, আপনি যদি এখন মনে করেন যে এখানের মধ্যে আপনার মোটু আছে, এখানের মধ্যে একজন মোটু বসে আছে, এখন এই মোটুকে যদি আমাদের উঠাতে হয়, এখন মোটুকে এখন এই অঞ্চলটুকু থেকে উঠাতে হবে, আমাকে মোটু বলেছে যে আমার 150 নিউটন লাগবে। এখন পাতলু তো মনে করেন যে তাকে উঠাতে পারবে না, এমনিতে যদি উঠাতে আসতে চায়, তো সেক্ষেত্রে কী করতে পারে, সে এই একটা পদ্ধতি অবলম্বন করতে পারে যে আমি এখানে মাত্র 50 নিউটন বল প্রয়োগ করব, তাহলে 50 নিউটন বল প্রয়োগ করলে সাঁ করে পানিগুলো যাবে আর হয়ে আমাদের 150 নিউটন বল দিয়ে উঠিয়ে দিবে। তখন কিন্তু পাতলও কিন্তু মোটুকে কী করতে পারে, উঠাতে পারে। একই রকমভাবে আপনি কী করতে পারেন, এখানে একটা হাতিকে রাখলেও কী করতে পারেন আপনি, এর ক্ষেত্রফল যদি মনে করেন যে আরেকটু বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে হাতিকেও তুলতে পারবেন আপনি, একটা মাইক্রোবাসকেও তুলতে পারবেন আপনি এই একটা সূত্র ব্যবহার করে। তো আমরা এই সমস্ত আলোচনা করবো প্যাসকেলের সূত্র নিয়ে বিস্তারিত, তবে জাস্ট এখানে চাপ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে রাখলাম। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি তাহলে চাপ বা প্যাসকেলের সূত্র যেটা, তার কারণ প্যাসকেল স্যারই কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করেছেন। তো ব্যবহার করে কিন্তু আমরা অনেক কিছু মানে অনেক বড় মানে বল পেতে পারি, অনেক ছোট বা বল একটা প্রয়োগ করে বড় বল আমরা পেতে পারি, তাই না? যেটাকে কাজে লাগিয়ে আসলে অনেক ধরনের কাজ করা আসলে আমাদের সম্ভব। ওকে, তাহলে আমি অবশ্য মোটর পাতলুগুলো লিখে রেখেছিলাম, আমি আপনাদেরকে তো অবশ্যই বুঝিয়ে দিয়েছি, তাই না? সো এগুলো নিয়ে আমরা তাহলে কাজ না করি। এবার দেখেন, চাপ নিয়ে আমাদের বেশ কিছু আরও কথা জানতে হবে। নাম্বার 1, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, এর নির্দিষ্ট কোনো আসলে দিক নেই। দিক নেই বলতে কি, আমি যদি এখন একটা মানুষের কথাও চিন্তা করি, একটা মানুষ আছে এখানে, একে এদিক দিয়েও চাপ দিবে যতটুকু, এদিক দিয়েও ঠিক ততটুকু, এদিক থেকেও ততটুকু, এদিক থেকেও ততটুকু চাপ দিবে। ক্লিয়ার হলো বিষয়? মানে একে চারিদিক থেকে সমান পরিমাণে কি দিতে থাকবে, চাপ দিতে থাকবে। তার কারণ চাপ হচ্ছে স্কেলার রাশি, তার নির্দিষ্ট কোনো কি নেই, দিক নেই। এখন যে জিনিসটি জানবেন আপনি, সেই জিনিসটি জেনে হয়তো বা অবাক হয়ে যেতে পারেন। কেমন অবাক হয়ে যেতে পারেন? যেমন দেখেন, বাতাস পৃথিবী পৃষ্ঠের প্রতি 1 মিটার স্কোয়ার জায়গায় 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করে। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারবেন এটা, জাস্ট 1 মিটার স্কোয়ারকে, 1 মিটার স্কোয়ার কতটুকু বা জায়গা হবে? আচ্ছা, আমি ধরে ফেলছি 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার জায়গা যদি হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে আমাদের বাতাসের ঘনত্ব কিন্তু কম, পানির ঘনত্ব বেশি। চিন্তা করেন, হয় এই বিষয়গুলো কিন্তু চিন্তা করার বিষয়। বাতাসের ঘনত্ব কম, তারপরও সে 1 মিটার স্কোয়ার জায়গাতে 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করতে পারবে, যা একটা হাতির ওজনের সমান। আচ্ছা, আমাদের উপর হাতি যদি বসে থাকতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? নো। কিন্তু তারপরও আমাদের পৃথিবী তাহলে কি করছে, আমাদেরকে তো অবশ্যই তাহলে এই সাথে চাপটা প্রয়োগ করছে। যেহেতু প্রতি 1 মিটার স্কোয়ারে আমাদের এই 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করছে, তাহলে তো আমাদের অবশ্যই মরে যাওয়ার কথা। আমরা কেন এখানে বেঁচে আছি? আমাদের যে পরিমাণ চাপ আমাদের পৃথিবীতে প্রয়োগ করছে, আমরা তো তাহলে ফেটে যাওয়ার কথা, কিন্তু আমরা ফেটে যাচ্ছি না কেন, বা আমরা চৌচির হয়ে যাচ্ছি না কেন? ওকে, এ সম্পর্কে আমাদের কিন্তু বেশ ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করি। যেমন দেখেন, কেমন এই জিনিসটা হচ্ছে আসলে চাপ। আমরা অনেক সময় বিপদে আপদে পড়ে বন্ধুবান্ধবদের বলি যে ভাই আর কিছু বলিস না, আমি অনেক চাপের মধ্যে আছি। আসলে আমরা যদি চাপের মধ্যে না থাকি তাহলে কিন্তু বাঁচবো না, সত্যি কথা একদম। চাপের মধ্যে আমাদের থাকতে হবে, নাহলে কিন্তু আমরা কখনোই বাঁচবো না আবার। সো আমি এই কথাটা অবশ্যই যেন বলি যে আমি হ্যাঁ চাপের মধ্যে আছি, চাপের মধ্যে থাকতে হবে, কিন্তু আমাদের অবশ্যই চাপের মধ্যে না থাকলে আমরা বাঁচবো না। কীভাবে? যেমন দেখেন, আমি বললাম যে কি, আমি বললাম বিজ্ঞানীরা এটা অবশ্যই প্রমাণ করেছেন যে 1 মিটার স্কোয়ার জায়গাতে একটা হাতির যতটুকু ওজন ততটুকু চাপ প্রয়োগ হয়। তাহলে এখন আপনি চিন্তা করেন তো, আমাদের শরীরে তো তাহলে চাপ প্রয়োগ করছে, তাহলে আমাদের শরীরের চাপটা কোথায় যাচ্ছে?
আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্তের প্রবাহিত হওয়ার কারণে একটা চাপ উৎপন্ন হয়। তাই বাইরের কর্তৃক যে একটা আমাদের চাপ, আমাদের মধ্যে তাহলে অবশ্যই রক্ত প্রবাহিত হবে, এই রক্তের যে চাপ আর আমাদের বাইরে যে আমাদের এই বায়ু আমাদের চাপ দিচ্ছে, ঠিক চাপটা কাছাকাছি একদম প্রায় সমান। তো ওই সমান হওয়ার কারণেই দেখা যায় যে আমাদের এই চাপ বিপরীত ক্রমে কেটে যায়। মনে করেন এদিক থেকে আমাদের শরীরের চাপটা এদিক থেকে দিচ্ছে ওকে, আর আমাদের শরীরের বাইরে থেকে এদিকে চাপ দিচ্ছে। এদিকে যদি 10 নিউটন চাপ প্রয়োগ করে, এদিক থেকেও ঠিক 10 নিউটন চাপ প্রয়োগ করবে। দ্যাট 10 নিউটন না, মানে 10 প্যাসকেল। সো চাপ প্রয়োগ করলে দেখা যাবে যে কি সেটা কাটাকাটি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়। এখন কথা হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠে এই চাপটা কিন্তু নির্দিষ্ট। ভূপৃষ্ঠ বলতে কি, আমরা ভূপৃষ্ঠের কথা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটা নির্দিষ্ট, মানে আমাদের বায়ুর আশপাশে যে। এখন কথা হচ্ছে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু বায়ুর পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। আর বায়ুর পরিমাণ যখন কমে যাবে তখন সেখানে কী হবে, চাপের পরিমাণ আপনার চাপের পরিমাণের অবস্থাটা কী হবে আপনি চিন্তা করে দেখেন। আপনি এখন ভূপৃষ্ঠে ছিলেন, আপনার প্রতি চাপ যে প্রয়োগ করেছিল বায়ুটা, এখন উপরে যে বায়ুটা কম আর নিচে যে বায়ুটা হচ্ছে যে কি বেশি, মানে বায়ু হচ্ছে যে নিচে বেশি উপরে বায়ু কম। আপনি এখন পৃথিবীতে খুব সুন্দর স্বচ্ছলভাবে বাস করছেন, নো প্রবলেম, তাই না? কিন্তু আপনি পৃথিবী থেকে উপরে অনেক যখন চলে যাবেন তখন সেক্ষেত্রে কী হবে, আপনার যে চাপ আছে সেই চাপ তো ঠিকই থাকবে, কিন্তু উপরে যে আমাদের বায়ু কমে গেছে, দ্যাট মিনস চাপ কমে গেছে, তাহলে আপনার শরীর কীভাবে বেঁচে থাকবে? এক্ষেত্রে আপনার শরীর নাক দিয়ে রক্ত বের হয়ে আপনি কী হয়ে যাবেন, মারা যাবেন। তখন আপনার শরীরে যে চাপটা, সেই চাপ আপনাকে কী করে ফেলবে, আপনাকে শেষ করে ফেলবে। সো তখন আমাদের কী করতে হয়, আমাদের প্রোটেকশন নিয়ে যেতে হয়, মানে আমাদের চাপ যেন তৈরি করতে পারে। এই কারণে মহাকাশে যখন যাত্রা করে তখন মহাকাশে যাত্রা করার সময় তারা একটা সুটকেস পড়ে যায়, ওই সুটকেসে মানে কৃত্রিমভাবে চাপ প্রয়োগ করার একটা ব্যবস্থা থাকে। আপনি যদি একটা হেলিকপ্টার বলবো না, আপনি যদি চিন্তা করেন যে অ্যারোপ্লেনের কথাও চিন্তা করেন, অ্যারোপ্লেনের কথা অবশ্যই অনেক উপর দিয়ে যায়, তাই না? সেক্ষেত্রে কিন্তু তারা কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে রাখে। আর এবং অবশ্যই একটা নজর রাখবেন যে কি, অ্যারোপ্লেনে কিন্তু জানালা দরজা সব বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? তখন উপরে কিন্তু চাপ কম, আর জানালা দরজা যদি কখনও খুলে যায় তাহলে সেক্ষেত্রে চাপ কম হওয়ার কারণে মানুষ ওখানে কী হয়ে যাবে, মারা যাবে। সেই কারণেই কিন্তু অবশ্যই উপরে যখন জানালা বা কোনো কিছু নষ্ট হয়ে যায়, সাথে সাথে তাদেরকে কী করে ফেলতে হয়, নিচে নেমে তাদেরকে আলাদা একটা জায়গায় নিতে হয়, তাছাড়া নাহলে মানুষ মারা যাবে। তখন চাপের পরিমাণ ওখানে আস্তে আস্তে দেখা গেল কম ছিল, এখানে মানুষের চাপের পরিমাণ বেশি, মানে মানুষের রক্তের চাপের পরিমাণ বেশি, সেখানে মানুষ ওখানে মারা যাবে। ওকে, তো এই সম্পর্কে আরও অনেক ধারণা আছে, তো এই ধারণাগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আশা রাখি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, আমার মনে একটা প্রশ্ন আসতো যে আমার এখন না হলে শরীরের একটা আছে, রক্তের একটা চাপ আছে, সে কারণে না কাটাকাটি হয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখন এই কাগজটা তাহলে কেন দুমড়ে মুচড়ে যাচ্ছে না? এই কাগজটা কত তাহলে হাতের সমান চাপ প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই কাগজটা কেন দুমড়ে মুচড়ে যাচ্ছে না? দেখেন, আমাদের এই কাগজের ক্ষেত্রে চারিদিকে কিন্তু কী রয়েছে, বায়ু রয়েছে, তাই না? তাহলে এদিক থেকে যে বায়ু, এদিক থেকে ঠিক একই রকম বায়ু, নিচ থেকে উপর থেকে সব দিকে কী হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। এই কাটাকাটি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জিনিসটা দুমড়ে মুচড়ে যাচ্ছে না। আপনি যদি এরকম একটা ব্যবস্থা করতে পারেন, আপনি একটা কৌটা নিতে পারেন, এবং ওই আপনি একটা কৌটা নিলেন, কৌটা বুঝেন তো অবশ্য। আপনি যদি কৌটা না চিনেন তাহলে এখন মনে করেন একটা স্টিলের বোতল বানাবেন আপনি। এবার ওই স্টিলের বোতল থেকে আপনি নিচ থেকে তাপ দিতে থাকবেন, প্রচণ্ড তাপ দিতে হবে। তো তাপ দিলে দেখা যাবে যে বায়ুগুলো হালকা হয়ে যায়, আর বায়ু হালকা হয়ে গেলে এখান থেকে উড়ে চলে যাবে, আর উড়ে যখন চলে যাবে তখন এখানের মধ্যে তো বায়ু নাই, তাই না? তো ঠিক যখনই আপনি এটাকে আপনি ওই কোটার মধ্যে যেহেতু এখন কোনো বায়ু নেই, দ্যাট মিনস চারিদিক থেকে এখন তাকে তো বল প্রয়োগ করছে, এর মধ্যে যেহেতু বায়ু নেই, দ্যাট মিনস আমাদের এদিক থেকে তো তাকে চাপ প্রয়োগ করতে পারছে না, তাই না? তো দেখা যাবে যে আপনি যখনই এই কোটাটাকে একটা পানির সংস্পর্শে নিয়ে আসবেন, পানির সংস্পর্শে নিয়ে আসার কারোর সাথে সাথে এটা একদম চ্যাপ্টা হয়ে যাবে। তখন ওই যে বায়ু আমাদের যে পরিমাণ চাপ দিচ্ছে তা তো একটা হাতির সমান, তাই না? এই জিনিসটাকে একদম চুপসে একদম শেষ করে ফেলবে। আশা রাখি ক্লিয়ার হয়েছে চাপ সম্পর্কে এই বিষয়গুলো। তো চাপ সম্পর্কে আপনাদের মাথায় আর কোনো যেন চাপ না আসে, এটা একটু অবশ্যই আপনাদের মাথায় খেয়াল রাখবেন। তখন চাপ নিয়ে আপনাদের মাথায় যদি চাপ থাকে তাহলে কিন্তু আবার ঝামেলাতে পড়বেন। সো আমরা চাপ বাদ দিয়ে এবার আমরা তাহলে চলে যাবো এখন ঘনত্বের দিকে। ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে যে কি, একক আয়তনে ভরের পরিমাণ। একক আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে কিছু জায়গা আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জায়গাতে ভরের পরিমাণ যে জিনিসটা আপনি রাখবেন সেটা। ওকে, তাহলে এখন আমরা এটা সংজ্ঞাটা একটু বের করব, সংজ্ঞা থেকে আমরা সূত্রটা বের করবো। ওকে, তাহলে এখন আয়তনকে তো ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বলেছিল আমাদের ঘনত্ব হচ্ছে যে কি, আমাদের একক আয়তনে ভরের পরিমাণ। তাহলে আয়তনটাকে আমি ধরলাম ভি, আমি জানি না কোনটা আয়তন, তাহলে আমি আয়তনটা দেখাবো, আপনাদের চিন্তা করতে হবে না। তাহলে ভি আয়তনে যেটা ভর হলো সেটা হচ্ছে এম।
তাহলে একক আয়তনে যেটা হবে সেটা হবে কি, তাহলে m/v। আর m/v যেটাকে যদি আমরা রো দ্বারা প্রকাশ করি, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, তাহলে রো ইকুয়াল আমরা পাবো m/v। ওকে, তাহলে আমরা ঘনত্বের সূত্র পেয়ে যাচ্ছি, তাহলে রো ইকুয়াল m/v। এখন দেখেন আমাদের ঘনত্ব নিয়ে আমাদের কত রকমের আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম। সেই পোস্টে আসলে আমাদের এগুলো মাথায় বিভ্রান্তি থাকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে। সে একটা 1 লিটারের আইসক্রিম নিয়ে এখন ওই মাপতে গিয়েছে, তারাজুতে ওজন ইয়াতে মাপতে গিয়েছে, এবং ফেসবুকে ভিডিও করে দেখাচ্ছে যে কি, এখানে দেখেন এখানে লেখা আছে যে কি 1 লিটার। ও কিন্তু ঠিকই পড়তেছে, লেখা আছে 1 লিটার, কিন্তু আমরা এখানে উঠিয়ে দেখতেছি, ওজন করে দেখতেছি যে এর ওজন কিন্তু 1 কেজি হচ্ছে না। তাহলে আপনি লক্ষ্য রাখেন তো, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাঝে কি ভুল ধারণা নয়? 100% ভুল ধারণা। বরফের অবশ্যই যে পাত্রটা, এই যে পাত্র, এখন বরফের এই পাত্রটাতে একক আয়তন হচ্ছে যে, আপনি ধরে নেন যে 1 মিটার আয়তন, যেহেতু 1 মিটার কিউব, তাহলে ঠিক আছে 1 মিটার কিউব এটা জায়গা। তাহলে 1 মিটার কিউব যে জায়গাটাতে আপনার ভরটার মানে যতটুকু জিনিস রাখবেন সেটা হচ্ছে তার আয়তন। এখন কথা হচ্ছে যে কি, আমার এই জায়গাটাতে যদি আমি বরফ রাখি, তাহলে বরফের দেখা যাবে যে ঘনত্বটা একটু বেশি। আপনি যদি ঠিক একই জায়গাটাতে মনে করেন, এখানে আমার এতটুকু জায়গায় আছে, এখানে এতটুকু জায়গাতে পানি রেখেছেন আপনি, তাহলে পানির যেটা ওজন হবে, তারপর আপনি এই জায়গাতে মনে করেন মধু রাখলেন, মধু তো অনেক ভারী, তাই না? তাহলে জায়গা তো একই দখল করবে, কিন্তু আপনার পানির চাই থেকে মধু অবশ্যই ভারী হবে না। তাহলে আপনাকে কি 1 লিটার মানে কি 1 কেজি মধু দেবে নাকি আপনাকে? নো, আপনাকে অবশ্যই কথাগুলো খেয়াল রাখতে হবে। তার কারণ বস্তুর ঘনত্বটা কি থাকতে পারে, বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। পানির ঘনত্ব যেমন কি কম, কার চাইতে? মধুর চাইতে। তাহলে মধু তো তাহলে এখানে অনেক পরিমাণে রাখবে, তাই না? তাহলে আপনি যদি এখন স্বর্ণ বলেন, আমি স্বর্ণ 1 কেজি নিব, তাহলে আমাকে 1 লিটারের মধ্যে আটাই দাও, তাহলে ঘটনার উল্টাপাল্টা হয়ে গেল না? সো আমাদের লিটার এককটা চিন্তা রাখতে হবে, কেজি এককটাও চিন্তা রাখতে হবে। সো আমাকে বরফের গায়ে যদি, বা আমার যদি আইসক্রিমের গায়ে যদি লেখা থাকে যেটা 1 লিটার, আসলে ওইটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর হচ্ছে 1 মিটার করে। দ্যাট মিনস ওটা হচ্ছে 1 মিটার কিউব। আর 1 মিটার কিউব তখনই আমরা বলবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর। দ্যাট মিনস আমরা ওখানে আয়তনের কথাটা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে? যে এখানে যে আমাদের 1 কেজি থাকবে সেটা কিন্তু নয়। কেজির হিসাব আলাদা, লিটারের হিসাব আলাদা। কেজির হিসাব আলাদা, লিটারের হিসাব আলাদা। ওকে, লিটার হচ্ছে যে কি তরল পদার্থের একক, আর কেজি হচ্ছে আমাদের কঠিন পদার্থের একক। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে কী করা হয়, হিসাব করা হয়ে থাকে। ওকে, সো আমরা অবশ্যই এই ঘনত্ব নিয়ে যেন আমাদের কখনো মাথা ব্যথা না হয়। তখন আমি যদি এই জায়গাতে পানি রাখি, কিছু পরিমাণ পানি আঁটবে, যতটুকু আঁটবে, মধু রাখলে তার চেয়ে তারও বেশি মানে পরিমাণটাতে বেশি ধরবে। ক্লিয়ার হচ্ছে? কিন্তু লিটার একক চিন্তা আলাদা এবং আমাদের কেজির একক চিন্তা হচ্ছে যে কি আলাদা। আশা রাখি ক্লিয়ার হচ্ছে না বিষয়গুলো। ওকে, আচ্ছা দেখেন, এবার আমাদের বইয়ে বেশ কিছু এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের বইয়ে 3টাকে একটু হাইড করা ছিল। আমি 3টা অবশ্যই আপনাদের জন্য লিখে রেখেছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের বেশ কিছু জিনিসের আয়তন দেওয়া আছে, মানে ঘনত্ব দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের ঘনত্ব এখন আমাদের জানতে হবে যে বাতাসের ঘনত্ব এখানে দেওয়া আছে জিএমসিসিতে যেগুলো দেওয়া আছে আপনারা এগুলো চাইলে মুখস্থ রাখতে পারেন, অথবা যেগুলো সম্পূর্ণরূপে হবে সেগুলো মুখস্থ রাখতে পারেন। এগুলোকে আসলে 1000 দিয়ে গুণ করলে, কত দিয়ে? 1000 দিয়ে গুণ করলে যেটা হয় সেটাই হচ্ছে যে কেজি ms ইনভার্স 3। সবগুলোকে আপনি 1000 দিয়ে গুণ করবেন, আর ওগুলোই কিন্তু আমাদের এসআই একক, আর এসআই এককগুলো সবসময় আমাদের পরীক্ষাতে কাজে লাগবে, ঠিক আছে? তো আমাদের এই অংশটুকু কথা না বলে, আর আমাদের বইয়ে এই 3টা উল্লেখ করা ছিল না, আমি এই 3টা আপনাদের জন্য লিখে রেখেছি, রূপা, বরফ, গ্লিসারিন, এগুলো লিখে নেব আমরা। অ্যান্ড এগুলোর সাথে 1000 গুণ করে সেগুলো মনে রাখবো আমরা, ঠিক আছে? আর যদি এটা পরীক্ষাতে আসে তাহলে 1000 দিয়ে আবারও ভাগ করে দিলে এটা চলে আসবে আমাদের। ক্লিয়ার হচ্ছে বিষয়? তাহলে এখন আপনাদের মাথায় প্রশ্ন আসলো যে 1 সিসি বলতে আসলে কী বোঝানো হয়ে থাকে, তাই না? আচ্ছা, এটা নিয়ে আলোচনা করে ফেলি আপনাদের কাছে। দেখেন, 1 সিসি বলতে বোঝায় আসলে 1 কিউবিক সেন্টিমিটার। তাহলে কিউবিক সেন্টিমিটার মানে কোনটা হবে আপনি চিন্তা করেন। এখন 2টা অপশন দেখাচ্ছি, কিউবিক সেন্টিমিটার। তাহলে এখন এটা হবে নাকি এটা হবে, তাই তো? তাহলে এখন সেন্টিমিটার যেহেতু আছে, কিউবিক মানে 3, তাহলে কিউবিক সেন্টিমিটার হলো অবশ্যই, তাহলে যে অবশ্যই সেন্টিমিটার কিউব, এটা মানে বোঝানো হবে যে কিউব যেহেতু রয়েছে দ্যাট মিনস আমাদের 3 হবে। তাহলে কিউবিক সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কিউব, এটাই বোঝানো হবে। কিন্তু এখন হচ্ছে 1 গ্রাম সিসি বা 1 গ্রাম কিউবিক সেন্টিমিটার বলতে কী বোঝানো হয় দেখেন। তাহলে এখন আমরা এটাকে এটা বলতে পারবো না যে 1 গ্রাম, আর এটা মানে তো স্ল্যাশ মানে বোঝানো হয় ভাগ, তাহলে সিসি। তাহলে আমি অবশ্যই 1 গ্রামকে লিখতে পাচ্ছি উপরে, আর যেটা আমাদের সিসি দ্যাট মিনস আমাদের হচ্ছে 1 কিউবিক, যেটা আমাদের ছিল কিউবিক সেন্টিমিটার, তাহলে কিউবিক সেন্টিমিটার নিচে রেখে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের এখানে থাকলো। এখন আমরা পরবর্তী ধাপে যাই।
এখন আমরা দেখেন গ্রামকে যদি আমরা কেজি বানাতে চাই তাহলে কী দিয়ে ভাগ করতে হবে যেন? 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আপনি এখন চলে আসেন এখানের ক্ষেত্রে, আপনি এখন 1 গ্রামকে কেজি বানাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই 1 গ্রাম ডিভাইডেড বাই কী হবে? 1000 হবে। গেল, তারপরে এটা কিসে পরিণত হয়ে গেল? কেজিতে পরিণত হয়ে গেল। এবার সেন্টিমিটার, আচ্ছা 1 সেন্টিমিটার, সেন্টিমিটারকে কী বানাতে হবে? মিটার। তাহলে এখন সেন্টিমিটার এবং মিটারের কাহিনী তাহলে কত হবে? এখন আমাদের অবশ্যই তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে তাহলে? 6 মিটার কিউব, তাই না? আসলে কি ক্লিয়ার হচ্ছে? সেন্টিমিটার এবং মিটার নিয়ে আপনাদের ঝামেলা কোনো নেই, এগুলো আবার লিখে দিতে হবে নাকি ছোটো ছেলে মেয়ে? আচ্ছা লিখে দিচ্ছেন এগুলো, ওকে। আচ্ছা তাহলে আমরা এখন কী করতে পারবো? 1 ডিভাইডেড বাই 1000, তারপরে হচ্ছে যে ইনটু করে দিলে কত হয়ে যাবে আমাদের? 10 টু দি পাওয়ার, আচ্ছা সরি এখানে 1 ডিভাইডেড বাই হবে, তাহলে এখন 10 টু দি পাওয়ার 6 উপরে চলে যাবে, ডিভাইডেড বাই কত হবে? 1 হবে, তাই না? তাহলে এখন আমাদের 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই যদি আমাদের 1000 হয় তাহলে অবশ্যই থাকবে আমাদের কত? 1000ই থাকবে, তাই না? আর এটাই হয়ে গেল আমাদের কেজি, তারপরে হয়ে গেল যে কত? এমএস ইনভার্স, মানে M ইনভার্স 3। আশা রাখি ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো। তাহলে আমরা এই যে 1000-এ কিন্তু পেয়েছি, তাই না? তাহলে যে 1000 দিয়ে কিন্তু আমি কী করব, যদি আমাদের এটা থাকে তাহলে 1000 দিয়ে গুণ করে আমি কী করতে পারবো? ওই কেজি এর মানটা নিয়ে আসতে পারবো। আর এটা যদি থাকে তাহলে আমি এখন ওই বিপরীত ক্রমে 1000 দিয়ে ভাগ করে সেই মানটা নিয়ে আসতে পারবো, ওকে। আশা রাখি এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে, আপনাদের কোনো ঝামেলা নেই। এখন দেখেন ঘনত্বের ব্যবহার রয়েছে আমাদের, তাহলে ঘনত্বের ব্যবহারগুলো কেমন? ঘনত্বের ব্যবহারগুলো হচ্ছে যে কি, আমরা যখন বাসায় পানি ফোটাই, পানি ফোটানোর ক্ষেত্রে ঘটনাটা কী ঘটে? পানির ক্ষেত্রে আমাদের নিচে যে সমস্ত পানিগুলো থাকে, প্রথমত আমরা তাপ দিই এখানে, তাই তো? তো তাপ দেওয়ার কারণে কি হয়? নিচে যে অণুগুলো থাকে, পানির অণুগুলো, সেই অণুগুলো তাপগুলো গ্রহণ করে অনেক গরম হয়ে যায়। তো গরম হয়ে গেলে সেটা হালকা হয়ে যায় সাধারণত, আর হালকা হলে সেটা ভাসতে থাকবে, দ্যাট মিনস সেটা টুক করে উপরের দিকে চলে গেল, ওকে। একই রকমভাবে অনেকগুলো যেগুলো এখানে থাকে সেগুলো উপরের দিকে চলে যায়, আর উপরে যেগুলো ঠান্ডা ছিল, ঠান্ডাগুলো সাধারণত ভারী হয়, সেগুলো একটু নিচে চলে আসবে। ক্লিয়ার হলো বিষয়? তো একই রকমভাবে যখন বেশি তাপ হবে আমাদের এটা একদম এইরকম করতে থাকে। এটা করা মানে আসলে কি? এটা মানেই হচ্ছে যে কি, আমাদের নিচে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে যে আমাদের ওই সাধারণত তুলনামূলকভাবে যেগুলো একটু আমাদের গরম নয়, আর উপরেগুলো সাধারণত একটু গরম। এই কারণেই কিন্তু আমাদের এই ঘনত্বের কারণেই কিন্তু ঘটনাটা হয়ে থাকে। দেখেন নিচে যেগুলো থাকে সেগুলো যেহেতু ঘনত্ব আমাদের বেশি, আর উপরে যেগুলো থাকে সেগুলো ঘনত্ব হচ্ছে যে কম, তাহলে কম ঘনত্বের জিনিসগুলো একটু উপরে চলে যায়, আর নিচের ঘনত্ব মানে নিচে যেগুলো থাকে সেগুলোতে বেশি ঘনত্বের, আর বেশি ঘনত্বের কারণে সেগুলো নিচে থাকে। আশা রাখি ক্লিয়ার হচ্ছে বিষয়। তো ঘনত্ব যদি না হতো তাহলে কি আমাদের পানিগুলোকে অবশ্যই ফোটাতে পারতাম না। একই রকমভাবে আপনি যখন পুকুরে সাঁতার কাটতে যান দেখবেন যে উপরের পানিগুলো একটু গরম হয়ে আছে, নিচের পানিগুলো ঠান্ডা হয়ে আছে, তাই না? তো কেন হয়? তখন ঘনত্ব যখন বেড়ে যায়, ঘনত্ব যখন আসলে দেখবেন যে তারতম্য ঘটবে তখন এই ব্যাপারটা হয়ে থাকে, তাই না? তাহলে আমি এখন যদি পুকুরের পানির কথা চিন্তা করি, তাহলে পুকুরের পানির ক্ষেত্রে উপরে যে তাপমাত্রাটা থাকে সে তাপমাত্রাটা বেশি না? তো তাপমাত্রা বেশি হওয়ার কারণে সেক্ষেত্রে কী হয়ে যাবে? আর তাপমাত্রা নিচে যেহেতু কম আছে সেক্ষেত্রে কী হবে? আশা রাখি ঘনত্বের তারতম্য কেন হচ্ছে? ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি, ওকে। তাহলে এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করবো না, এখন আমরা একবার সরাসরি চলে যাব আমাদের তরলের ভেতরে চাপ যে জিনিসটা আছে সেই জিনিসটাকে নিয়ে, ওকে। তবে একটু আগে কিন্তু আমরা বায়ু যে আসলে আমাদের কতটুকু চাপ প্রয়োগ করে সেটা কিন্তু ধারণা লাভ করলাম, কিন্তু কথা হচ্ছে তরলের মধ্যে চাপটা তাহলে কি হতে পারে? বায়ুর ঘনত্ব কম, বায়ু যদি আমাদের এতটুকু চাপ প্রয়োগ করতে পারে তাহলে সেক্ষেত্রে তরলের ঘনত্ব তো আরও বেশি, সেক্ষেত্রে তরল তাহলে কতটুকু আমাদের চাপ প্রয়োগ করতে পারবে সেটা আপনি মনে মনে একটা আন্দাজ করেন। মানে সেরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা তো একদম শেষ হয়ে যাব। হ্যাঁ, ঘটনা এরকমই ঘটে, যদি আমাদের তরলের ভেতরে একদম অনেক বেশি চলে যায় তাহলে তো চাপ আস্তে আস্তে কী থাকবে? বাড়তে থাকবে। ক্লিয়ার হচ্ছে বিষয়, ওকে। তাহলে আমরা আরেকটু ভালো মতো জানার চেষ্টা করি। এখন এখানে একটা পাত্র নিয়েছি আমি, এই পাত্রতে কিছু পরিমাণ পানি আছে এবং আমি এখানে একটা বস্তু নিলাম, এই বস্তুটার ক্ষেত্রফল আমি ধরে নিলাম হচ্ছে যে এ, এবং এখানের মধ্যে যে আমাদের মানে বস্তুটার উচ্চতা সেটা হচ্ছে এইচ। ক্লিয়ার হয়েছে আশা রাখি বিষয়? তাহলে আপনি এখন বলেন যে এই বস্তুটাতে এখন কতটুকু চাপ প্রয়োগ হবে সেটা আমি কিভাবে নির্ধারণ করব? তাহলে এই বস্তুটার ক্ষেত্রে চাপ সমান আমি অবশ্যই বলতে পারবো যে চাপ পি সমান হচ্ছে যে এফ ডিভাইডেড বাই এ, তখন চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। কিন্তু কথা হচ্ছে এর উপর বলটা কিভাবে প্রয়োগ হবে? তাহলে বল এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা জানি যে কি mg, আর ডিভাইডেড বাই হচ্ছে যে কত? এ, তাই না? তাহলে এখন আমি বলতে পারছি যে
এই বস্তুটার উপরে আমার mg ডিভাইডেড বাই a মতন চাপ প্রয়োগ হবে। কিন্তু জি কোথা থেকে চলে আসলো? জি মানে হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে যখনই আপনি নিচে নামবেন তখনই কিন্তু কাহিনী হয়ে যাবে কার? অবশ্যই আমাদের জি এর, মানে ওখানে এ তো থাকবে না, ওখানে জি থাকবে, আর বস্তুর ভর যেহেতু ছিল, তাহলে এখন আমরা বলতে পারছি যে mg ডিভাইডেড বাই a। কিন্তু এখন আপনি এখানে লক্ষ্য রাখেন, এক্ষেত্রে আপনি যদি চাপ নির্ধারণ করতে চান, এটা কিন্তু আসলে আপনার দ্বারা সম্ভব। এখানে চাপ নির্ধারণ করতে চাইলে চাপ নির্ধারণ করা আপনার ব্যাপারে কাছে সম্ভব। কেন সম্ভব? তখন এখানের মধ্যে যে পানিটুকু থাকবে ছোট পাত্রের মধ্যে, পানিটুকুকে আপনি কি করতে পারবেন? মেপে নিতে পারবেন কতটুকু তার ওজন। তাছাড়া এখানের মধ্যে যে বস্তুটা আছে এর বস্তুর ভরটাও আপনি মাপতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনি এখানে মানগুলো বসিয়ে দিলে এই বস্তুটাতে কতটুকু চাপ প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারছেন। কিন্তু এখন আমরা তো আর এই সমস্ত হিসাবগুলো ছোটোখাটোভাবে করব না, আমরা এই হিসাবগুলো তো অনেক বড় এর ক্ষেত্রে করতে চাই, তা না? তাহলে আমাদের যদি পানি নদীর হয় অথবা যদি সমুদ্রের পানি হয়, তাহলে সেক্ষেত্রে আমি কী করবেন? তাহলে সেক্ষেত্রে কি আমি সমুদ্রের সমস্ত পানিগুলো এখন ভর মাপবো? নো, আর এটা আমাদের কাছে একদম ইম্পসিবল। আমরা কখনোই সমুদ্রের সম্পূর্ণ পানি ভর করতে পারবো না, নদীর পানিও কী করতে পারবো না? মাপতে পারবো না এইভাবে, তাই না? দ্যাট মিনস আমাদেরকে কী করতে হবে? আরও একটা ট্রিক নিয়ে আসতে হবে। সেই ট্রিকটা হচ্ছে যে কি, আমরা ঘনত্বকে কাজে লাগাবো। কাকে কাজে লাগাবো? ঘনত্বকে। এই কারণে কিন্তু আপনাদেরকে ঘনত্ব আগে শিখিয়ে দিলাম, এর আগে চাপ শিখিয়ে দিলাম। এখন আপনারা কী করতে পারবেন? এই যে পানির মধ্যে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে ওই বস্তুটা পানি কর্তৃক কতটুকু চাপ প্রবাহিত, মানে তার উপর প্রয়োগ হচ্ছে, সেই জিনিসটা বের করতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করে ফেলি, ঘনত্বের সূত্রটাকে ডেকে নিয়ে আসি। ঘনের সূত্র ভাইয়া, ওকে, তাহলে ঘনত্বের সূত্র রো ইকুয়াল কি ছিল আমাদের? m ডিভাইডেড বাই ভি, তাই না? একটু আগে আমরা বললাম যে কি, আমরা সমুদ্রের পানিওকে কী করতে পারবো না? মাপতে পারবো না, তাই না? তাহলে এক কাজ করে ফেলি, ঘনত্বের ব্যাপার যেহেতু নিয়ে আসবো, তাহলে এখন আমরা এই যে ভরকে এখন আমরা কিসে পরিণত করে ফেলেছি? ঘনত্বের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। দেখেন, এই যে রো হচ্ছে ঘনত্ব আর এটা হচ্ছে যে আয়তন। তাহলে আমি বলতে পারছি এম সমান হচ্ছে যে কি, এম রো এবং ভি। তাহলে আমি এখন অবশ্যই একটু আগে যে চাপের সূত্রটা আমাদের ছিল, চাপের সূত্র ছিল আমাদের mg ডিভাইডেড বাই a পেয়েছিলাম, তাই না? তাহলে mg ডিভাইডেড বাই এটাকে আমরা এখন কি করে ফেলতে পারবো? মডিফাই করে ফেলতে পারবো। ওকে, তাহলে চাপ পি সমান যেটা আমাদের একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে mg ডিভাইডেড বাই হচ্ছে যে a। আমরা বললাম যে এমকে যেহেতু আমরা গণনা করতে পারবো না, দ্যাট মিনস আমরা পানির ঘনত্বকে কাজে লাগাবো। আর পানির ঘনত্বকে ডেকে নিয়ে আসলাম আমরা ঘনত্বের সূত্র থেকে, রো ইকুয়াল হচ্ছে m ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখানে এম এর সূত্র দিয়ে আমরা এখানে রো এবং ভি পেলাম। তাহলে আমি এম এর জায়গাতে কি লিখতে পারবো? অবশ্যই এম এর জায়গাতে আমি লিখতে পারি রো এবং ভি। তাহলে যে রো, তারপরে এখানে থাকলো ভি থাকলো, তারপর আমাদের জি এখানে ছিল, এখানে বসে থাকলো, এবার এ ছিল এখানে, এ বসে থাকলো। ভি মানে কি জানো? আয়তন। আয়তনের মধ্যে কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে, তাই না? তখন আমি যে একটা বস্তু নিয়েছিলাম ওই বস্তুটার আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়েই তো আছে, তাই না? এই যে দেখেন তো, এটা হচ্ছে বস্তুটার দৈর্ঘ্য, ধরে ফেলেন। আর অবশ্য তো এটা প্রস্থ দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে উচ্চতা তো এটা যেহেতু একটা ঘন বস্তু, আমি তো অবশ্য 2D আকারে এঁকেছি, তাহলে দৈর্ঘ্য আমরা ধরে ফেলছি এ, প্রস্থ ধরে ফেললাম যে বি, আর উচ্চতা ধরে ফেলেন যে এইচ। এই যে উচ্চতা দেওয়া আছে তার। ওকে, তাহলে আমি এখন ভি সমান কি লিখতে পারবো? আমি অবশ্যই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখতে পারবো। তাহলে আমার রো থাকলো এখানে, ভি সমান হচ্ছে যে কি এ ইন্টু বি ইন্টু হচ্ছে যে এইচ, আর থাকলো এখানে আমাদের কত? জি, আর নিচে থাকলো আমাদের কি? ক্ষেত্রফল। আচ্ছা, দৈর্ঘ্য এবং প্রস্থ মানেই তো ক্ষেত্রফল, তাই না? তাহলে আমি এখানে রো রেখে দিলাম। আচ্ছা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? এ বলতে পারবো আমি। থাকলো আমাদের এখানে এইচ, থাকলো আমাদের এখানে কত? জি, ডিভাইডেড বাই থাকলো আমাদের কত? এ। এ এবং এ কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, কেটে গেল। থাকলো আমাদের তাহলে কত? এখানে এখানে থাকছে আমাদের এইচ রো জি, বা রো এইচ জি, একই কথা। এইচ আমাদের থাকলো রো, তারপর হচ্ছে জি। তাহলে আমরা বলতে পারছি যে অবশ্যই এখান থেকে আমরা কানেকশান নিয়ে নিতে পারছি যে আমাদের সূত্র যেটা হলো সেটা হচ্ছে পি সমান হচ্ছে যে কি এইচ রো, তারপর হচ্ছে যে জি, তাই না? তাহলে আজ দেখেন, আপনি এখানের ক্ষেত্রে জাস্ট আপনি তার ঘনত্বকে কাজে লাগাচ্ছেন, তাই না? এবং সে কতটুকু নিচে আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই মাপা সম্ভব। একটা বস্তু কতটুকু নিচে যাচ্ছে সেটা কিন্তু আমরা মাপা সম্ভব। সো আমরা কিন্তু তার ঘনত্বকে কাজে লাগিয়ে এখন আমি কী করতে পারবো? চাপ নির্ধারণ করতে পারবো। সো পানির নিচে যদি কোনো একটা বস্তু নিয়ে যায়, জাস্ট আমাদের নির্ধারণ করা দরকার পানির ঘনত্ব তো আমাদের জানা আছে 1000, আর আমরা জাস্ট কত নিচে আছে সেটা জানবো। আর জি এর মান তো অবশ্যই সবসময় কী থাকবে? আমাদের ধ্রুব থাকবে। তবে হ্যাঁ, পানির মান যেহেতু 1000, দ্যাট মিনস আমাদের ঘনত্বর মানটা এবং জি এর মানটা এখানে কী থাকছে? সবসময়ের জন্য নির্দিষ্ট থাকছে, তাই না? তখন পানি আপনি তলেও যান, নিচেও যান, সব জায়গাতে পানির ঘনত্ব কী থাকবে? সমান থাকবে, তাই না? তাহলে এখান থেকে আমরা অবশ্যই
একটা ধারণা নিতে পারবো, সেটা হচ্ছে যে কি এখান থেকে আমরা অবশ্যই কী শিখছি, তাহলে এখান থেকে আমরা অবশ্যই এই ধারণাটা শিখতে পারলাম যেখানে জি এবং রো হচ্ছে নির্দিষ্ট। ওই যে বললাম, তখন জি এর মানটা হচ্ছে 9.8, আর রো তো মানে হচ্ছে যে পানির ঘনত্ব 1000 সবসময় থাকবে। জাস্ট এখানে হচ্ছে যে এইচ এর কাহিনীটা নিয়ে আসলেন, তাই না? তাহলে আপনি এখানে বলতে পারছেন যে এই দুটো যেহেতু ধ্রুব, এই দুটাকে এখান থেকে হটিয়ে দেন, তাহলে পি সমান হচ্ছে যে কত এইচ, দ্যাট মিনস আমাদের পি সমানুপাতিক এইচ। তাহলে আমি পি সমানুপাতিক এইচ যদি হয়, তাহলে চাপটা সমানুপাতিক কার জানো? এইচ মানে উচ্চতার। তাহলে দ্যাট মিনস আমি বলতে পারবো এখানে যদি আমাদের চাপ কখনো বাড়ে, মানে উচ্চতা যদি বাড়ে, তাহলে চাপ বেড়ে যাবে। মানে উচ্চতা যখনই বেড়ে যাবে তখন আমাদের কী হয়ে যাবে? চাপ বেড়ে যাবে। উচ্চতা বলতে কি আমাদের গভীরতাটা পানির। ঠিক আছে, আশা রাখি। তাহলে আমি এখন বলতে পারছি এইচ যত বাড়বে চাপ ততই কিন্তু আসতে কি এটা কি কমতে থাকবে নাকি বাড়তে থাকবে, এটা আপনাদের প্রশ্নবোধক ছিল। তাহলে আশা করি বুঝতে পেরে গেছেন আপনারা যে যদি আমরা এইচ এর মান বাড়াই, এইচ এর মান মনে করেন 10 ছিল, তাহলে সেক্ষেত্রে পি এর মানও কত হবে? 10 হবে। আর ওই দুটোকে তো আমরা কী রেখেছি? এই দুটোকে স্থির অবস্থায় রেখেছি, এই দুটো তো থাকলোই। তারপর আমি যদি বলি যে কি এইচ এর মান 20, তাহলে সেক্ষেত্রে তো এদিকেও 20 হবে, তাই না? যত বাড়বে এ পাশে তত বাড়তে থাকছে, তাই না? তাহলে আমরা অবশ্যই এখান থেকে সিদ্ধান্ত নিতে পারছি যে যতই আমরা পানির নিচে যেতে থাকবো তত কিন্তু আমাদের গভীরতা বাড়তে থাকবে, আর ততই কিন্তু আমাদের চাপের মানটা বাড়তে থাকবে। সো আমি যদি এখন পানির নিচে একদম যেতে চাই, এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয়। তখন এতই পরিমাণ চাপ হবে আমার যে আমি সেখানে ফেটে যাওয়ার চান্স আছে। এই কারণে কিন্তু সাবমেরিনগুলো যখন চলে, সাবমেরিনগুলো একটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে তারা চলাচল করে, যাতে করে তাদের চাপটা অবশ্যই সহ্য করতে পারে। ওকে, তাই আমরা কিন্তু অবশ্যই একটা ঘটনা অবশ্যই জানবো যে পানির নিচ থেকে কিন্তু এখনও টাইটানিক নিয়ে আসা সম্ভব হয়নি বা হচ্ছে না। কেন হচ্ছে না? তখন এত পানির নিচে বা এত পানির গভীরে আমাদের মোটা মোটা পাইপও যদি পাঠানো হয়, লোহার তৈরি বা অনেক মোটা মোটা যদি পাইপও যদি পাঠানো হয়, তারপরও পানির এতই চাপ ওখানে যে ওই মোটা মোটা লোহার পাইপগুলোকে একদম ভেঙে চুরমার করে ফেলবে একমাত্র পানি। দ্যাট মিনস আমাদের পানির গভীরতাটা যখনই বাড়তে থাকবে, সেখানে চাপের মানটা এত অধিক হারে বাড়বে যে সেটা কল্পনা করা আমাদের সম্ভব নয়। তো এই কারণে কিন্তু আসলে টাইটানিক নিয়ে আসা এখনও সম্ভব হচ্ছে না। তো আশা রাখি এই জিনিসগুলো আপনারা ফিল করতে পারছেন। তাছাড়াও আপনাদেরকে অবশ্যই কী করতে হবে? বাসায় এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। আর যখনই আপনি ভাবতে শিখবেন এগুলো, তখনই কিন্তু আপনি জানতে শিখতে পারবেন। সো তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।